ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 12 মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাতের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশনে আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। চতুর্থ দিনে অফিস করতে সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে তিনি প্রবেশ করলে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রী কি আজ মন্ত্রণালয়ে তার অফিস শুরু করছেন? আর ত্রয়োদশ জাতীয় সংসদ 12 মার্চ বসতে পারে এমন একটি ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো সার্বিক বিষয়ে কি খবর আছে আমাদের জানান। ইন্ডা, আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন। আজ সকাল 9টা 5 মিনিটে তিনি সচিবালয়ে তার যে কার্যালয় রয়েছে সে কার্যালয়ে প্রবেশ করেন। এই যে ভোরে তিনি অফিসে চলে আসেন, এটি কিন্তু একটি বিরল ঘটনা। অর্থাৎ রাজধানীবাসী যাতে যানজটে না পড়তে হয় সেজন্য তিনি ভোরেই অফিসে চলে আসেন। অনেকটা বলতে গেলে সচিবালয়ের অনেক কর্মকর্তা কর্মচারীর আগেই তিনি সচিবালয়ে পৌঁছান। আজকেও ঠিক তেমনটি করেছেন। তৃতীয় দিনের যে কর্মদিবস রয়েছে সেই কর্মদিবসে আজকে সকাল 10টার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এবং সেখানে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত তিনিও আজকে 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সে আলোচনায় হয়তো সৌদি আরবে জনশক্তি রপ্তানি কিংবা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটি জিয়াউর রহমানের সময় থেকে স্থাপিত হয়েছিল সেটিকে হয়তো আরও সুদৃঢ় করার বিষয়ে প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের যে রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন তার সঙ্গে সে বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। যেহেতু সৌদি আরবে বৃহৎ একটি জনশক্তি রপ্তানির দেশ, সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যাতে করে বাংলাদেশ থেকে বেশি পরিমাণে শ্রমিক সেখানে কাজ করতে পারে এবং শ্রমিকরা যাতে বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গত বৃহস্পতিবার যেদিন শেষ অফিস করা হয়েছিল সচিবালয়ে সেদিন বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল, যে ফ্যামিলি কার্ড প্রদান দ্রুত সময়ের মধ্যে এবং বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি যেটি জিয়াউর রহমান সাহেবের সময় শুরু হয়েছিল সেটিকে পুনরায় শুরু করা। আজকে হয়তো সেই বিষয়গুলো নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে এবং সচিবদের সঙ্গে বৈঠক হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন। যেহেতু ঈদের আগেই ফ্যামিলি কার্ড কিছু প্রদান করার জন্য উদ্যোগ নিচ্ছে বিএনপি সরকার এবং এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি গতকালকে বলা হয়েছিল যে মসজিদে কর্মরত খতিব, মুয়াজ্জিন এবং ইমাম এছাড়া অন্যান্য যেসব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন ধর্মের, সেই সব ধর্মের গুরুরা যারা মন্দির কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তাদেরকে একটা সম্মানী দেওয়ার কথা বলা হয়েছিল। সেটিও বলেছেন যে আগামী যে এখন যে রমজান চলছে সেই ঈদুল ফিতরের আগেই তাদের হাতে সেই সম্মানীটি হয়তো পৌঁছে দেওয়া হবে। এসব বিষয় নিয়েই হয়তো আলোচনা হতে পারে। তবে আপনি যেটি বলেছেন যে
ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনের বিষয়ে আলোচনা হতে পারে। তবে অধিবেশনের বিষয়ের দিনক্ষণ কিন্তু এখনও ঠিক হয়নি। সেই বিষয়টি যদি দিনক্ষণ ঠিক হয় তাহলে হয়তো নির্দিষ্ট করে বলা যাবে যে আসলে প্রথম অধিবেশন কবে বসবে, এবং সেই অধিবেশনে কিন্তু জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করা হবে। তারপর সেই সংসদের কার্যক্রম পুনরায় অর্থাৎ পুরোগতিতে চালু হবে। প্রথম অধিবেশনেই যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত করা হবে তখনই সংসদের কার্যক্রম একেবারে পুরোদমে চালু হবে, এবং সংসদে বসলে হয়তো প্রাথমিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই বিষয়গুলো আমরা মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা নির্দিষ্ট করে জানালে আমরা হয়তো সেই বিষয়টি সম্পর্কে আপনার মাধ্যমে দেশের জনগণকে নিশ্চিত করে জানাতে পারবো যে আসলে জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসবে সেই অধিবেশনে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং কী কী সিদ্ধান্ত হতে পারে সেই বিষয়গুলো জানাতে পারবো। তবে সচিবালয়ে আজকে যে দুটি কর্মসূচি, এই দুটি কর্মসূচির পর আরও কিছু কর্মসূচি হতে পারে, সেটি আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্ডা সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ের যেসব কর্মসূচি ছিল সেগুলোর কিছু তথ্য আমার কাছে ছিল, এই আমার কাছে। ইন্ডা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি ইউসুফ। যাচ্ছি পরবর্তী সংবাদে। চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার রাতে চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি চাঁদাবাজি ও গণছিনতাই প্রতিরোধের দাবিতে ভুক্তভোগী সহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করেন। এ বিষয়ে রাতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদপুরের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, আদাবরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করার ঘটনার তদন্ত করেছে পুলিশ। অপরাধী যারাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আজকে আমাদের আদাবর থানাধীনে একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে যেটার নাম আবির এমব্রয়ডারি ফ্যাক্টরি। তো এখানে কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার কাজ চলমান ছিল রাত 10:15টার দিকে। তো ওই সময়ে এখানকারই 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোরগঞ্জ সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি, তাদের একটা গ্রুপ এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম শীর্ষ 2 ব্যক্তির বিরুদ্ধে আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষীকে জবানবন্দির জন্য উপস্থাপন করা হবে ট্রাইব্যুনাল 1-এ। গত 12 জানুয়ারি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে বাংলাদেশের পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ 2 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রসিকিউশনের দাবি, গণ অভ্যুত্থান দমনে পরিকল্পিত ও পদ্ধতিগত সহিংসতার সঙ্গে আসামিরা জড়িত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী বারবার স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হবে। শেখ হাসিনার করুণ পরিণতি মাথায় রেখে পথ চলতে হবে। স্বপ্ন পূরণে যদি কোনো বাধা আসে তা কাটাতে সকলের সহযোগিতা প্রয়োজন। গৌরনদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সরার হোসেন মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে আমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দিয়েছেন, আগামী দিনের বাংলাদেশ মানুষের স্বপ্ন পূরণ করতেই হবে।
দেশ গড়ার কাজে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। দিনাজপুর ৬ আসনের ৪টি উপজেলায় সফর পরবর্তী বিরামপুর সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তার সহধর্মিণী ডাক্তার শরীফা করিম স্বর্ণা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও ভোটারবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে মানুষকে এমনভাবে এগিয়ে নিয়ে যাব যাতে কোনো মানুষ আঙ্গুল না তুলে আপনার পাশে এসে দাঁড়ায় এবং বলে চলুন আমরা একসাথে কাজ করি। দেশ গড়ার কাজে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। লক্ষ্মীপুরে এক সুধী সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সততার মূল্যায়নে দেশের পাহারাদার থাকবেন তারেক রহমান। শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে মন্ত্রিসভা গঠন সহ বিভিন্ন বিষয়ে তারেক রহমান সক্রিয়ভাবে তদারকি করছেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজাম সহ স্থানীয় নেতৃবৃন্দরা। ভাষা আন্দোলনের ৭৪ বছর পরও রাজবাড়ীতে বেশিরভাগ সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে আজও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। শহীদ মিনার না থাকা শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব হয় না। রাজবাড়ী প্রতিনিধি মমিন শেখের তথ্য ও চিত্রে হাফিজা খানম জুথির ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। জেলার ৭৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৪টিতেই শহীদ মিনার নেই। অধিকাংশ শিক্ষার্থী জানে না ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এদিকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা ২১শে ফেব্রুয়ারিটা পালন করতে পারতাম, সো এটা না এগুলো আমরা পালন করতে পারি না। আমরা আমাদের স্কুলে একটা শহীদ মিনার চাই। আমাদের স্কুলে ২১শে ফেব্রুয়ারি পালন হয় না, কিন্তু আসলে আমরা অন্য স্কুলে যাই শহীদ মিনারের উপলক্ষে আমরা যাই। আমাদের স্কুলে শহীদ মিনার থাকলে আমরা স্কুলে ফুল দিতে পারতাম, আমাদের অন্য স্কুলে যায় ফুল দিতে হয়, সেটা আমাদের জন্য অনেক কষ্টকর। ইতিহাস থেকে যেন বঞ্চিত না হয়, শহীদ মিনারের যে ভাষা আন্দোলনের যে তাৎপর্য, এই যে জায়গাগুলো শিশুরা বঞ্চিত না হয় সঠিকভাবে জানে, আমাদের উচিত সরকারকে সকল ক্ষেত্রে উদ্যোগ নেওয়া। সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার। জেলাতে মোট ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে আমাদের ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে, আর বাদ বাকি যেগুলো স্কুলে আমাদের এখনো নির্মাণ করতে পারিনি শহীদ মিনার, সেগুলোর ব্যাপারে আমরা তথ্য দিয়েছি আমাদের অধিদপ্তরে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এটা কাজ করার প্রচেষ্টা অব্যাহত আছে। পর্যাপ্ত অর্থের অভাবে আমরা শহীদ মিনার এখনো বানাইতে পারছি না। আমরা এই প্রসেসে আছি, বরাদ্দ পাওয়া মাত্রই তারা শহীদ মিনার নির্মাণে হাত দেবে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্কর চন্দ্র বৈদ্য। হাফিজা খানম জুথি, মাই টিভি। চলতি মৌসুমে টাঙ্গাইলে বাড়ি ১৪.১৫ ও ১৭ জাতের সরিষার আবাদ করা হয়েছে। এ জাতের সরিষা উচ্চ ফলনশীল হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। অধিক ফলন সহ নানা সুবিধার কারণে এ জাতের সরিষা কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খান এর তথ্য ও ভিডিও চিত্রে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৮০,৮৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে। ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে স্থানীয় জাতের সরিষা আবাদ ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন কম হয়। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা এবার স্থানীয় জাতের সরিষার পাশাপাশি বাড়ি ১৪, ১৫ ও ১৭ জাতের সরিষা আবাদ করেন। সরিষা আবাদে কোনো ক্ষতি হয়নি, বরং চাষিরা ভালো ফলন আশা করছেন। আমাদের এখানে ফলন বেশ মোটামুটি ভালো হয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে।
বেশ আনন্দিত। তাই সারের জন্য অনেক আমরা কষ্ট করেছি, যদি সারটা একটু আগে দিত আমরা ফলন আর একটু বাম্পার পাইতাম। 5 মণ 6 মণেতেই সাইজ হয়েছে। ন্যায্য মালের যে দাম হয় জান সেই রেটটা হলে আমরা খুশি। ফসল এবার আল্লাহ পাকের রহমতে ভালো হয়েছে। সরকার যদি আমাদের দাম দেয় ভালো তাহলে আমরা বাঁচুম। আসলে সার সিজন গেলে সার খুব কষ্ট হয়েছে। আসলে সার আমাদের 1000 টাকার সার 1600-1700 টাকা কিনতে হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সরিষার আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধি এবং উন্নত জাত যাতে কৃষকরা আবাদ করতে পারে সে বিষয়ে আমরা প্রতি বছরই আমরা এগুলো খেয়াল রাখি এবং আমাদের কৃষি প্রণোদনা আওতায় আমরা প্রায় বছর 70,000 কৃষকদেরকে বিনামূল্যে উন্নত জাতের যে জাতগুলো আছে, উপসি যে জাতগুলো সেগুলো আমরা বিতরণ করেছি। দিন দিন কমে যাচ্ছে জমির পরিমাণ, বাড়ছে খাদ্যের চাহিদা। দেশে তেলের চাহিদা পূরণ করতে উচ্চ ফলনশীল বাড়ি জাতের সরিষা আবাদের কোনো বিকল্প নেই। তাই এদেশের সর্বত্র এ জাতের সরিষা আবাদ ছড়িয়ে দেয়া সম্ভব হলে লাভবান হবে সবাই। তামান্না সাদিকা, মাই টিভি। যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ওমানের বাংলাদেশ দূতাবাস মাস্কাট এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনার দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মেজবাউল আজিমের নেতৃত্বে ভাষা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব এবং বাংলাদেশ স্কুল মাস্কাট। এ সময় বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরাও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দূতাবাসের হলরুমে ফার্স্ট সেক্রেটারি লেবার আসাদুল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হেড অফ চান্সারি মিস মাহমুদা খানম, লেবার মিনিস্ট্রি মাহমুদুর রহমান, লেবার কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা উইং মোহাম্মদ আনিসুর রহমান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। গাজীপুর 1 আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানকে সংবর্ধনা জানিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে বেগম সুফিয়া মডেল হাই স্কুল মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর 1 আসনের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল এবং কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আনম ইব্রাহিম খলিল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ 5 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিল্যান্ট ইশরাত জাহান ও ওসি শেখ ফরিদ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা, কর্মচারীবৃন্দ। কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন মুফতি আমির হামজা। তিনি বলেন, নির্বাচনে যদিও ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং হাই মেকানিজম হয়েছে, তবুও গণতন্ত্রের বিজয় হয়েছে। তার দল চায় আগামীতে সাংবাদিকরা স্বচ্ছতা ও ধারাবাহিকতা ঠিক রাখবেন, ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে ঝুঁকে না পড়ার আহ্বান জানান এই এমপি। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা বিপুল সংখ্যক স্লিপার রহস্যজনক কারণে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পৌর শহরের ইসলামপুর এলাকায় মোস্তাফিজ নামে এক রেল কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিভিন্ন সাইজের 86 পিস সরকারি কাঠ জব্দ করে রেল থানায় নিয়ে আসে আরএনবি সদস্যরা। তবে পিডব্লিউআই অফিসের পুরাতন মেমো দেখিয়ে গতকাল রাতের আধারে জব্দকৃত সরকারি কাঠ ছেড়ে দেওয়া হয়। মেমোতে অকেজো মালামাল সরবরাহের কথা থাকলেও উদ্ধারকৃত সরকারি ভালো কাঠ জব্দ করে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ না করে ছেড়ে দেওয়ার কারণ জানাতে চাইলে কোনো সুদত্তর উত্তর দিতে পারেননি আরএনবি কর্তৃপক্ষরা। মৌলভীবাজার 1 আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন। তিনি শনিবার দুপুরে উপজেলা চত্বর
চৌমুহনী থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, নির্বাচনের আগে যেসব ব্যানার ও পোস্টার লাগানো হয় সেগুলো এখন সরিয়ে ফেলা নিজেদের দায়িত্ব, তাই নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছেন তিনি। আমি নিজ উদ্যোগে নিজ হাতে আমার সহকর্মীদেরকে নিয়ে এগুলো আজকে অপসারণের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে আমরা চেষ্টা করব এই জুড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দানের শীষের নির্বাচনের যে প্রচারণার লিফলেট বিলবোর্ড সহ ফেস্টুনগুলো আমরা সবগুলাই অপসারণ করতে সক্ষম হব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সচেতন সমাজ ও সমৃদ্ধ গজারিয়া গঠনে গজারিয়া সচেতন সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ৩ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহ অনেকে। প্রতি বছরের মতোই এবারও ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। শনিবার সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিম ঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি ওয়ারেন্স মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পাসের সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.এস. সামাদ এই ক্যাম্পের উদ্বোধন করেন। সখীপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় ৩৫০০ রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় ৩০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা। মৌলভীবাজার সড়কের ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক সহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর শাহপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মধ্যরাতে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরস্থ শাহপুর এলাকায় পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় 2 যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে 10 মণ শাপলা পাতা মাছ সহ 22 জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয় মাছ ধরার সরঞ্জাম ও 2টি ট্রলার। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, বন বিভাগের অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় মাছ শিকার করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অভয়ারণ্য এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দড়ি, বড়শি, বরফের বক্স সহ বিভিন্ন মৎস্য শিকারের সরঞ্জাম সহ 410 কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। তিনি আরও জানান, আটক 22 জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।